ओम जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠে আজ ৪২তম পর্ব। আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা পাঠে ছিলাম। কামারপুকুরে পৌঁছিলাম। শশী মাসিমাকে আমার পরিচয় দিল। মায়ের ঘরে মায়ের ছবি দেখিয়া প্রাণ আরও ব্যাকুল হইল, যেন বিশ্বহিত ধ্যানে মগ্না মাতৃমূর্তি। রাত্রে মায়ের ঘরে শুইলাম। মাসিমা লেপ বিছানাদি দিলেন। পরদিন অর্থাৎ শিবরাত্রির দিন কামারপুকুরের বুড়ো শিব দর্শন করিলাম। বৈকালে মাস্টার মহাশয় ও প্রবোধ বাবু কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন। দেখিলাম মাস্টার মহাশয়ের তখন চিনিতাম না। ঠাকুরের বাড়ি দেখিয়াই চক্ষে জল। গাড়ি বাড়ির দরজায় থামিল। আমি জিজ্ঞাসা করিলাম, আপনার কি নাম? তিনি বলিলেন, আমার নাম মাস্টার। মাস্টার বলাতেই চিনিলাম। কথামৃত পড়া ছিল। মাস্টার মহাশয় মায়ের জন্য মিঠাই আনিয়াছিলেন। উহা বাহির বাড়ির ঘরে রাখা হইল। মাস্টার মহাশয় আমাকে বলিলেন, দেখুন তো বাড়ির মধ্যে গঙ্গাজল আছে কিনা। আমি গঙ্গাজল আনিয়া দিলাম। তিনি কাপড় কম্বল প্রভৃতিতে গঙ্গাজলের ছিটা দিলেন। মায়ের জন্য খাবার লইয়া যাইতেছেন তাই। তাঁহারা কামারপুকুরে রঘুবীরের প্রসাদ গ্রহণ করিয়া জয়রামবাটি রওয়ানা হইলেন। আমি তাহাদিগকে ভূতির খালের ওপারে মানিক রাজার আমবাগান পর্যন্ত আগাইয়া দিয়া আসিলাম। তাহাদের সঙ্গে দুইজন ভারী। তখনও আমার ইচ্ছা শীঘ্র মঠে যাইয়া উৎসব দেখিব। সন্ধ্যার কিছু পূর্বে ললিতবাবু সামলা মাথায় পেন্টুলুন চাপকান পরা কামারপুকুরে পৌঁছিলেন। আমি তখন খাইতেছিলাম। তাড়াতাড়ি খাওয়া সারিলাম। সন্ধ্যা হইল। শশী বলিল, তুমি ললিতবাবুর সঙ্গে যাও, ওদের সঙ্গেই মঠে যাবে। একা কোথা যাবে? সঙ্গে তেমন টাকা পয়সা নেই, পথও চেনো না। আমি সম্মত হইলাম। ললিতবাবু গ্রামের দুইজন চৌকিদার ডাকাইয়া সঙ্গে লইলেন। জয়রামবাটি যাইতে মাঠে রাস্তা ভুল হইল। চৌকিদারেরা তখন রাস্তা ঠিক করিবার জন্য অম্বিকে জয়রামবাটির চৌকিদারের নাম বলিয়া একসঙ্গে হাঁক মারিল। জয়রামবাটির একজন লোক কামারপুকুরের দিকে গিয়াছিল, তখনও ফিরে নাই। তাই জয়রামবাটির লোকেরা মাঠে তাহার উপর ডাকাত পড়িয়াছে মনে করিয়া লাঠি ঠ্যাঙ্গা লইয়া চৌকিদার সমেত মাঠের দিকে দৌড়িয়া আসিল। তাহাদের সহিত আমরা জয়রামবাটি পৌঁছিলাম। বাড়ির মধ্যে গিয়া মাকে বলিলাম, মা, এসেছি। মা খুব খুশি হইয়া বলিলেন, বেশ করেছ, এদের সঙ্গে যাবে। শিব চতুর্দশী উপলক্ষে ঘাটালের উকিল শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় আসিয়াছেন। ভক্তদের কেহ কেহ উপবাস করিয়াছেন। পরদিন মধ্যাহ্নে তাহারা মায়ের প্রসাদ চাহিলে মা রাধুকে দিয়া একটি শালপাতায় করিয়া প্রসাদ পাঠাইলেন। সকলে খাইতেছেন দেখিয়া জিজ্ঞাসা করিলাম, এ কি খাচ্ছেন? তাহারা বলিলেন, মায়ের প্রসাদ। তখন আমিও একটু খাইলাম। মাকে গিয়া বলিলাম, মা, এরা সব তোমার প্রসাদ খাচ্ছেন, তা আমাকে এতদিন দাও নাই কেন? মা বলিলেন, বাবা, তুমি তো চাওনি, আমি কি করে বলি? কি নিরহংকার ভাব! পরদিবস মধ্যাহ্নে পালকি চড়িয়া ললিতবাবু রাধুর গহনা আনিতে গেলেন। তিনি কলিকাতা পুলিশের একজন খুব বড় কর্মচারীর চিঠি লইয়া সরকারি লোক সাজিয়া গিয়াছিলেন। মা মাস্টার মহাশয়কে সঙ্গে পাঠাইলেন। ললিতবাবুর ছোকরা বয়স। ব্রাহ্মণ গহনা না দিলে পাছে তাহার কোনো অপমান করেন। কিছু বেলা থাকিতে তাহারা গহনা সমেত ছোট মামির বাপকেই লইয়া উপস্থিত হইলেন। রাত্রি প্রায় 2টার সময় বাড়ির ভিতর হইতে সংবাদ আসিল, মায়ের সমস্ত রাত্রি নিদ্রা হয় নাই, মাথা ঘুরিতেছে। তৎক্ষণাৎ মাস্টার মহাশয় ও আমরা কেহ কেহ
বাড়ির মধ্যে গেলাম। সকলে ঔষধ খুঁজিতে ব্যস্ত ছিলেন। সেই সময় আমি গিয়া মাকে জিজ্ঞাসা করিলাম, মা, এমন কেন হলো? মা এতক্ষণ কাহাকেও কারণ বলেন নাই। জিজ্ঞাসা করায় বলিলেন, ওরা তো সব চলে গেল গহনা আনতে। আমি সমস্ত দিন ভেবে ভেবে অস্থির, পাছে ব্রাহ্মণের কোনো অপমান হয়, এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। আমি আর কাহাকেও কিছু না বলিয়া মাস্টার মহাশয়কে সব কথা বলিলাম। ভাবিলাম, যে ব্রাহ্মণ এত ঝঞ্ঝাট ঘটাইল, কত কষ্ট দিল, তাহার জন্য ভাবনা। তৃতীয় দিন বৈকালে আমরা রওয়ানা হইলাম। মা ললিতবাবুকে বলিয়া দিয়াছিলেন, ছেলেটি খুব ভক্ত, একে সঙ্গে করে নিও। আমরা একে একে মাকে প্রণাম করিলাম। মায়ের চক্ষু দিয়া জল পড়িতেছিল, কাঁদিতেছেন। সামনের ফটকের দুয়ার পর্যন্ত আসিয়া দাঁড়াইলেন। আমরা দেশরাখ হইয়া বিষ্ণুপুরের রাস্তায় আসিলাম। বিষ্ণুপুরে মাস্টার মহাশয়, প্রবোধ বাবু প্রভৃতি লাল বাঁধে মৃন্ময়ী দেবী দেখিতে গেলেন। আমি ও ললিতবাবু ট্রেনে উঠিয়াছি। দেখি মাস্টার মহাশয় প্রবোধ বাবুকে পাঠাইয়াছেন। তিনি বলিলেন, মাস্টার মহাশয় বলেছেন মৃন্ময়ী দেখে যাবেন। আমরা চিন্ময়ী দেখিয়া আসিয়াছি, আর মৃন্ময়ী দর্শনে সাধ হইল না। মঠে আসিয়া উৎসবাদি দর্শন করিয়া দেশে ফিরিলাম। 1907 সালে দুর্গাপূজার পর মাকে দর্শন করিতে কলিকাতায় আসি। একটি ভক্তের পত্রের উত্তরে মা জানাইয়াছিলেন, আমি পূজা উপলক্ষে গিরিশবাবুর বাড়িতে আসিয়া এখন বলরামবাবুর বাড়িতে আছি ইত্যাদি। আমি সকালবেলা বলরামবাবুর বাড়ি গিয়া উপস্থিত। পূজনীয় বাবুরাম মহারাজকে দেখিয়া প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলাম, মা কোথায়? তিনি মস্তকে হাত দিয়া দেখাইলেন, মা মাথায়। যাহা হোক, আমি কিছুক্ষণ একা হলঘরে বসিয়া থাকিয়া ভগবানকে, শান্তিরাম বাবুর পুত্র, আমার নাম বলিয়া দিয়া মাকে সংবাদ পাঠাইলাম। মা তাহাকে বলিলেন, নিয়ে এসো। আমি বাড়ির ভিতরে গিয়া প্রণাম করিয়া বসিলাম। মা দেশে ম্যালেরিয়ায় খুব ভুগিয়া আসিয়াছেন। চেহারা শীর্ণ ও মলিন। পূর্বে জয়রামবাটিতে যেরূপ দেখিয়াছিলাম তদপেক্ষা অনেক রুগ্ন। মা বড় মামির দেহত্যাগের কথা বলিলেন। কিছুক্ষণ কথাবার্তার পর বলিলেন, কাল শরৎ চক্রবর্তী এসেছিল। এখানে এসে আমাকে গান শোনালে। আহা, তার কি ভাব, কি গান! তুমি আসলে না। আমি যে সেই বেলায় কলিকাতা আসিয়াছি, মা তখনও বুঝিতে পারেন নাই। একটু পরে গৌরবাবু আসিয়া বলিলেন, গাড়ি এসেছে, মা গঙ্গা স্নান করিতে যাইবেন। আমি বাহিরে আসিলাম। মধ্যাহ্নে ওখানেই প্রসাদ পাইলাম। আমার একটু জ্বর ভাব হওয়ায় বৈকালেই বরিশালে ফিরিব স্থির করিলাম। পূজনীয় শরৎ মহারাজ তখন এই বাড়িতে থাকেন। তিনি কুইনাইনের বড়ি দিলেন। সন্ধ্যার সময় মাকে প্রণাম করিয়া বলিলাম, মা, আমি আজকেই যাব। রাত্রে গাড়ি, শরীর ভালো নয়। কলিকাতায় আমার থাকিবারও কোনো সুবিধা ছিল না। মা বলিতে লাগিলেন, আহা, আজই চলে যাবে? আজ এলে আবার আজকেই যেতে হবে? যাইবার সময় মাকে বলিলাম, মা, যা ভালো হয় করো। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।